খুলনায় প্রকাশ্যে এনসিপির কেন্দ্রীয় নেতাকে গুলি করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাহিদ ইসলাম গুলিবিদ্ধ হওয়ার পর সাধারণ জনগণ রাজপথে নামে উসমান হাদির মতো এই নাহিদ ইসলামের অবস্থা হয়েছে আজকে। এদিকে আজ খুলনায় এনসিপি নেতা নাহিদ ইসলামের খুবই খারাপ অবস্থা হয়েছে। উসমান হাদির মতো সেম অবস্থা আজকে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে। এই নিয়ে সারা দেশে এই মুহূর্তে তুলপাড় পরিস্থিতি, সবাই আতঙ্কে আছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে হত্যার ঘটনায় এখনো ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। সেই রেশ কাটতে না কাটতে আবারও জুলাই আন্দোলনের আর এক ছাত্রনেতার মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা। তবে গুলি ওই ছাত্রনেতার মাথার চামড়া ছুঁয়ে বেরিয়ে গেছে। এতে তিনি দর্শক, দেশ যে একটা তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগোচ্ছে এই কথা নিশ্চয়ই এখন আর ভুল বলে মনে করার কিছু নেই। নতুন করে যে সংবাদটি শুনলাম তা বিষয়টিকে আরো স্পষ্ট করে তুলছে। দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির। তাই ফয়সাল সহ সবারই উচিত নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া অথবা আত্মসমর্পণ করা, এবং ঘাতকদের উচিত তাদের পেছনে কারা আছে, এই ঘটনায় কারা জড়িত, কে কে প্ল্যান করেছে আর আর্থিকভাবে সহায়তা করেছে, কিভাবে এই প্ল্যান এক্সিকিউট করা হয়েছে, যা যা গোপন তথ্য আছে সব ফাঁস করে দেওয়া। খুলনায় কিছুক্ষণ আগেই আমরা যতদূর জানতে পেরেছি যে এনসিপির সহযোগী কিন্তু গুলি করা হয়েছে এবং গুলি করার পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আমরা এই গুলির ঘটনার কিন্তু কি কারণে হয়েছে, উসমান হাদির ঘটনার রেশ কাটতে না কাটতেই আজকে খুলনায় আরেকটি ঘটনা ঘটে। এনসিপির বড় একজন নেতা গুলিবিদ্ধ হয় এবং খুবই খারাপ অবস্থা হয়। এই নিয়ে নাহিদ ইসলামও বিপদে পড়ে। দর্শক শ্রোতা, দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ এবং নির্বাচনকে কেন্দ্র করে নতুন অনেক পরিস্থিতিও তৈরি হয় রাজপথে। এখন দেখতে পারি আরেকটি ঘটনা, এবং এই ঘটনার পিছনে কে রয়েছে শেষমেশ অনেক রহস্য উদ্ঘাটন হয় আজকে এই ঘটনাটি ঘটার পরে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। নাহিদ ইসলামের কি হয়, অন্যদিকে দেশের পরিস্থিতি। এনসিপির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ নিয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, গুলিবিদ্ধ মোতালেবের অবস্থা এখন কেমন? এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা? রাত্রি এই ঘটনা কিন্তু কিছুক্ষণ আগেরই সোনাডাঙ্গা এলাকার যে বউবাজার নামে একটি জায়গা রয়েছে, সেই বউবাজারের ভেতরে বসে তাকে গুলি করা হয়েছে, এমনটা কিন্তু প্রত্যক্ষদর্শী বা এখানে আশপাশের সাধারণ মানুষ যারা তারা বলছেন। এবং তারপরে কিন্তু তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই বাজারের ঠিক সামনেই কিন্তু এই যে শ্রমিক নেতা যাকে গুলি করা হয়েছে তার সেই গাড়িটি কিন্তু এখানে পড়ে রয়েছে। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম পুলিশ কর্মকর্তারা এবং সাধারণ উৎসুক জনতারা তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে তারা এসে পর্যবেক্ষণ করছেন, এই গাড়িটি পর্যবেক্ষণ করছিলেন। এখানে কিছুক্ষণ আগে প্রায় 11:30টার পরপরই কিন্তু তাকে গুলি করা হয়েছে এবং গুলি করার পরপরই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এখানকার যারা পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত ঘটনাটি এখনও পর্যবেক্ষণ করছেন তারা। এখনও পর্যন্ত কিন্তু পূর্ণাঙ্গ কোনো কিছুই তারা জানতে পারেননি। সে বিষয়ে এখানে আমরা দেখছি যে এখানে যিনি রয়েছেন এনসিপির একটি সহযোগী সংগঠন শ্রমিক শক্তি, তিনি খুলনা বিভাগীয় আহ্বায়ক হিসাবে আমরা শুনতে পেরেছি যে তিনি দায়িত্ব পালন করছেন। এখানে কিন্তু আমরা দেখছি যে তার গাড়িটি এখানে পড়ে রয়েছে এবং তিনি কিন্তু তার পাশে ঠিক একটি বাজার, যে বাজারটির নাম বউবাজার, সেই বাজারের ভিতরেই তিনি ছিলেন এবং তারপরে তিনি গুলিবিদ্ধ হন সেই বাজারের ভিতরেই। তারপরে সেখান থেকে কিন্তু তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে আমরা যতদূর জানতে পেরেছি। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন কিনা সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এখানে আমরা দেখছি যে সাধারণ উৎসুক জনতারা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা দেখছেন যে মূলত কি পরিস্থিতি। এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানেই ছিলেন এবং এসে চারপাশের যে বিষয়গুলো সেগুলো পর্যবেক্ষণ করছিলেন। তো সবই নিয়ে বলে চলে যে এই যে শ্রমিক শক্তির যে নেতাকে গুলি করা হয়েছে তিনি এখন খুলনা মেডিকেল। দর্শক, দেশ যে একটা তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগোচ্ছে এই কথা নিশ্চয়ই এখন আর ভুল বলে মনে করার কিছু নেই। আমরা আতঙ্কিত শঙ্কিত। নতুন করে যে সংবাদটি শুনলাম তা বিষয়টিকে আরো স্পষ্ট করে তুলছে। আমরা শুনতে পেলাম যে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির যে সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি তার কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে মাথায় গুলি করে আহত করা হয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। বেলা 12:15টার দিকে এই ঘটনা ঘটে।
আমরা নিঃসন্দেহের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে নিন্দা জানাচ্ছি, এই যে প্রতিবাদ জানাচ্ছি, তাতে আসলে কি হচ্ছে? যারা বিশেষ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছেন, তাতে কি এই নিন্দা, এই প্রতিবাদগুলো তাদের কর্ণকুহরে পৌঁছে কোনো ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারছে? না, তারা তাদের উদ্দেশ্যের দিকেই ধাবিত হচ্ছে। কদিন আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করা হলো। তারপরের কি অবস্থা তা তো আমরা সবাই জানি। তাকে ভাগ্যের নির্মম পরিহাস বরণ করতে হলো। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যেদিন হাদিকে গুলি করা হলো, সেই দিনই বিএনপি এবং জামাত একে অপরকে দায়ী করে নানান ধরনের মন্তব্য করা শুরু করলো। আবার সরকারের পক্ষ থেকে বলা হলো, দাবি করা হলো যে এই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের মাধ্যমে ঘটানো হয়েছে। এখন আমাদের সবার কাছে পরিষ্কার যে বিশেষ একটি শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য এর আগেও বলেছি, এখনো বলছি, উদ্দেশ্য 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যে তফসিল ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনকে প্রতিহত করা, সেই নির্বাচনকে প্রলম্বিত করা। আর তার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন, মোটামুটি সব দিক থেকে নিশ্চিত যে তিনি 25শে ডিসেম্বর দেশে ফিরবেন, তার এই দেশে আসার ঠেকানোটা অন্যতম প্রতিরোধ। নইলে কেন বিভিন্ন কর্নার থেকে এই ধরনের কথা উচ্চারিত হবে যে 25শে ডিসেম্বরের মধ্যে ভারতে পালিয়ে থাকা খুনি বা শেখ হাসিনা সহ তার দলের নেতাদের ফিরিয়ে না দেওয়া হলে 25শে ডিসেম্বর ভারতের, মানে বাংলাদেশে অবস্থিত ভারতের বিভিন্ন স্থাপনায়, হাই কমিশন অফিস গুড়িয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, ঘেরাও করা হবে? কেন বেছে 25শে ডিসেম্বর শব্দটি তারা উচ্চারণ করছে? কেন 20শে ডিসেম্বর নয়? কেন 30শে ডিসেম্বর নয়? কারা নির্বাচন প্রলম্বিত করতে চায় এটি আমাদের কাছে একেবারে স্পষ্ট। এদিকে সেই ভারতের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক বক্তব্য, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার যে প্রস্তুতি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণের ঘটনা 10 দিন পেরিয়ে যাচ্ছে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে ধরা যাচ্ছে না। সাংবাদিক জুলকারনাইন শাহের খান সহ কয়েকটি মিডিয়ার দাবি ফয়সাল ভারতে পালিয়ে গেছে, যদিও বিভিন্ন তথ্য উপাত্ত থেকে এবং আওয়ামী বিরোধী অ্যাক্টিভিস্টরা নিশ্চিত হয়েছেন যে হাদির ঘাতক ফয়সাল দেশে আছে এবং এই ঘাতককে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করছে গোয়েন্দা সংস্থার আওয়ামীপন্থীরা, যারা এখনও দিল্লির নির্দেশে পরিচালিত হচ্ছে। আর বিভিন্ন গোয়েন্দা সংস্থার হ্যান্ডেলার হিসেবে কাজ করছে শাহের খানের মতো কিছু সাংবাদিক, যারা প্রমাণ করার চেষ্টা করছে ফয়সাল পালিয়ে গেছে। বাঁশের কেল্লা ইস্তাম্বুল নামে একটি গোয়েন্দা পেজ থেকে দাবি করা হয়েছে ঘাতকরা দেশে আছে এবং তাদের বাঁচার আর কোনো পথ নেই, যে কোনো সময় ফয়সাল ধরা পড়ে যাবে। তাই ফয়সাল সহ সবারই উচিত নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া অথবা আত্মসমর্পণ করা, এবং ঘাতকদের উচিত তাদের পেছনে কারা আছে, এই ঘটনায় কারা জড়িত, কে প্ল্যান করেছে আর আর্থিকভাবে সহায়তা করেছে, কিভাবে এই প্ল্যান এক্সিকিউট করা হয়েছে, যা গোপন তথ্য আছে সব ফাঁস করে দেওয়া। না হলে ফয়সাল সহ যারা এই ঘটনায় জড়িত তাদেরকে গোয়েন্দা সংস্থার ওই আওয়ামীপন্থীরা মেরে দেবে। পেজটি আরও শঙ্কা করেছে হয়তো খুব শীঘ্রই বন্দুক যুদ্ধের খবর আসবে, যেখানে ফয়সালকে পালাতে গিয়ে নিহত এরকম একটি খবর আসতে পারে। যদি ফয়সালকে জীবিত পাওয়া না যায়, তাহলে ঘটনার পেছনের মহারথীরা আড়ালে থাকবে, সত্যিকার ঘটনা আড়ালেই থেকে যাবে। অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বরাবরই দাবি করে আসছেন ফয়সাল দেশে আছে, তাকে আড়াল করতে আওয়ামীপন্থী গোয়েন্দাদের পাপের সাংবাদিক জুলকারনাইন শাহের খান সব ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সব মিলে হাদির ঘাতকরা যে দেশে আছে সেই ব্যাপারটি এখন ওপেন সিক্রেট হয়ে পড়েছে। শুধুমাত্র গোয়েন্দা সংস্থার আওয়ামীপন্থীদের কারণে তাকে আটক করা যাচ্ছে না। পিনাকি ভট্টাচার্য ফেসবুকে একটি স্ক্রিনশট সহ পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে আব্দুর রহমান নামে একজন জুলকারনাইন শাহের খানের পোস্টে ফয়সাল দেশে আছেন দাবি করে এই মর্মে কমেন্ট করে লিখেছেন, ভাই কি কট খেলেন? তার রিপ্লাইয়ে জুলকারনাইন শাহের খান দাবি করেছেন ভারত নাকি ফয়সালকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। শাহের খান লিখেছেন, ভারত থেকে বাংলাদেশে পুশব্যাক করা হলে সমস্যাটা কোথায়? তাকে গ্রেফতার করাই উদ্দেশ্য, সেটা নিশ্চিত হলেই হয়। অর্থাৎ শাহের খান তার ভণ্ডামি পুরো মাত্রায় ধরা পড়ে যাওয়ার পর দাবি করছেন ভারত নাকি ঘাতককে দেশে পাঠিয়ে দিয়েছে। সব মিলে জাতির সামনে শাহের খানের মিথ্যাচার ধরা পড়ে গেছে। ঘাতক দেশে আছে, ভারতে পালাতে পারেনি। উল্লেখ্য, শাহের খানের বিরুদ্ধে আওয়ামীপন্থী গোয়েন্দাদের চামচামি করার পুরনো অভিযোগ রয়েছে তিনি নাকি সেনাবাহিনীর গোয়েন্দাদের বিভিন্ন অস্ত্র চালানের ব্রোকারিও করেন। শাহের খানের ভণ্ডামি প্রথমে ধরা পড়ে তার একটি পোস্টে, যেখানে সে দাবি করে ফয়সাল নাকি হাদিকে 4টি গুলি করতে চেয়েছিল, গান জ্যাম হয়ে যাওয়ার কারণে শুধু একটি গুলি করেন। এ বিষয়ে শাহের খান কিভাবে জানল? একজন এই প্রশ্ন করলে শাহের বলেন, ভারতে যাওয়ার পর ফয়সাল অনেকের সঙ্গে যোগাযোগ করে, তাদের একজন আমার এক সূত্র, সে ওই কলটি রেকর্ড করে এবং আমাকে শোনায়, সেভাবেই জেনেছি। এরপরই দাবি উঠতে থাকে শাহের সেই সূত্রটা আসলে কে? ফয়সালের এত কাছের মানুষের মধ্যেও কিভাবে শাহের সূত্র থাকে? সেই সূত্র ফয়সাল ও শাহের মাঝে ত্রিমুখী সম্পর্কটা মূলত কেমন? নাকি শাহের নিজেও এই ঘটনার সঙ্গে জড়িত?
এর আগে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন শায়ের দাবি করেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির ওপর হামলাকারী দুই দুর্বৃত্ত ভারতের আসামে বসে একটি ভারতীয় নম্বর ব্যবহার করে 13 ডিসেম্বর রাতে কয়েকটি নম্বরে নিজেদের একটি সেলফি পাঠিয়েছেন। তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল শায়ের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন। আপনাদের একটা কথা বলেছিলাম, পিপিলিকার পাখা গজায় মরিবার তয়। তার সাথে বলেছিলাম তফসিল ঘোষণা হওয়ার পরপরই যখনই এনসিপির নেতারা জনগণের কাছে প্রচারণা করতে যাবে তখনই তারা গণধোলাইয়ের শিকার হবে। শুধু তারা না, এই এনসিপির মধ্যে যে সকল ছাত্ররা আছে এবং যারা বয়স হয়ে গিয়েছে তারাও এনসিপিতে যোগদান করেছে, তারাও যদি এনসিপিকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে, তাদের বেশি প্রচারণা করতে যায়, তাদেরও হুমকি আসবে জানের উপর। অলরেডি সেটাই শুরু হয়ে গিয়েছে, কারণ বিএনপি এখন মাঠের রাজনীতিতে কাউকে দাঁড়াতে দিবে না, কারণ তফসিল ঘোষণা হয়ে গিয়েছে। আগামী নির্বাচনে যে কোনো বিনিময়ে বিএনপি ক্ষমতায় আসবে, কারণ বিএনপি 19 বছর ক্ষমতার বাইরে, আর এই নির্বাচনে তো আওয়ামী লীগও অংশগ্রহণ করছে না। তাই বিএনপি এখন এই নির্বাচনে সর্বা। তাই এই এনসিপির যে সকল চুনুপুটিরা আছে, বিভিন্ন জায়গায় গালবাজি করছে, বিভিন্ন জায়গায় পাওয়ার শো করতে যাচ্ছে, ডক্টর ইউনূস এখনো বসে আছে প্রধান উপদেষ্টা চেয়ারে, সেই কারণে কনফিডেন্স দেখাচ্ছে, তারাই বিপদে পড়বে। অলরেডি এনসিপির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছে আজ সকালে খুলনার মধ্যে। এভাবে একে একে গুলিবিদ্ধ হচ্ছে। এখন এই গুলিবিদ্ধ কারা করেছে? এটাও কি আওয়ামী লীগ করেছে? আপনাদের অন্তকোণ দল জামাত শিবির আপনাদের ওপোনেন্ট, বিএনপি আপনাদের ওপোনেন্ট, বিভিন্ন জেলা উপজেলার মধ্যে আপনারা প্রার্থী দিচ্ছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করছে কে? পুলিশ প্রশাসন আপনাদের পক্ষে এখন থাকবে না, যতই ডক্টর ইউনূস অর্ডার করুক, কারণ তারা ভালো করেই জানে হয়তোবা জামাত ক্ষমতা আসবে, না হলে বিএনপি ক্ষমতা আসবে, আর বিএনপি ক্ষমতায় আসার দৌড়ে সবচেয়ে বেশি আগানো। তাই বিএনপি যদি কোনো অপকর্ম করে বা বিএনপির কোনো নেতা যদি পুলিশকে বাধাগ্রস্ত করে, ওই পুলিশ সে জায়গায় যাবে না। তাই আপনাদের প্রত্যেকটা কমিটি এভাবে গুলিবিদ্ধ হবে, প্রত্যেকটা জেলার আহ্বায়ক গুলিবিদ্ধ হবে, প্রত্যেকটা জেলা নেতা গুলিবিদ্ধ হবে। যেখানে একটা বিভাগীয় আহ্বায়ক নিরাপত্তা নাই, যেখানে আপনাদের একটা বিভাগীয় আহ্বায়ককে খোলাম গুলি করে ফেলে দেওয়া হয়, তাহলে আপনারা কিসের রাজনীতি করবেন, কিসের নির্বাচন করবেন? আপনারা নিজেরা এখন বিভিন্ন জায়গায় প্রচারণা করতে যেতেও ভয় পাবেন, কারণ আপনাদের একজন শুরু হয়ে গিয়েছে গুলিবিদ্ধ হওয়া। কারণ বাংলাদেশের জনগণ আপনাদের উপর প্যাডাপ, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারাও প্যাডাপ, আর আওয়ামী লীগ তো আছেই সুযোগের সদ্ব্যবহার করে দেওয়ার জন্য। তাই আপনাদেরকে যদি গুলিবিদ্ধ না করে, আপনাদেরকে গণধোলাই দিবে। তাই এনসিপির যে টোকাই পাটনা নাহিদ আছে, সার্ভিস আলম আছে, এই মলম হাসনাত আছে, তারা যদি বাইরে পড়ে যায় আমি অবাক হব না। সেটার জন্য ইন্ডিয়াও প্ল্যানিং করা লাগবে না, সেটার জন্য আওয়ামী লীগও প্ল্যানিং করা লাগবে না। বিএনপি প্ল্যানিং করে এভাবে শোয়াই দিবে, যেভাবে মোতালেব শিকদারকে শোয়াই দিচ্ছে এই বিভাগীয় আহ্বায়ক খুলনার। এটাই রিয়েলিটি, এটা আমি আর 2 মাস আগেও বলেছি। এখন আস্তে আস্তে সকল কিছু আপনাদের চোখের সামনে আসছে। যেখানে একটা বিভাগীয় আহ্বায়কের নিরাপত্তা নাই, যেখানে ইনকিলাব মঞ্চের হাদির মতো সাউয়া হাদি নিরাপত্তা নাই, সেখানে বাংলাদেশের জনগণের কিভাবে নিরাপত্তা আছে? বাংলাদেশের জনগণ এই পরিস্থিতি কিভাবে নির্বাচনে ভোট দিতে যাইবে বলেন আপনারা? যাওয়ার কোনো পরিস্থিতি আছে? আওয়ামী লীগের 40 থেকে 45% লোক ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিবে না। বিএনপির অর্ধেক মানুষ ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিতে যাবে না। আমাদের 5 থেকে 6% লোক আছে, তারা জনসমর্থন যেগুলো ভোটার, সেগুলো হয়তো 5-6% তাদের ভোট আছে, তারা যাবে। আর বিএনপির অর্ধেক 10% বা 15% ভোট দিতে যাবে। 15-20% ভোট দিয়ে একটা সরকার গঠন হয়ে যাবে, এটা কোনো নির্বাচন হবে? আর ওই 10-15% লোকও ভোট দিতে যায় কিনা সন্দেহ আছে, যখন মারামারি পিটাপিটি শুরু হয়ে যাবে। এখনো তো নির্বাচন আরো দেরি আছে, কাছাকাছি আসা নাই, তারপরে এভাবে গুলিবিদ্ধ হচ্ছে বা উচ্চ পর্যায়ের নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের। এইরকম পরিস্থিতিতে বাংলাদেশ কোনো নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগ ছাড়া তো বাংলাদেশ নির্বাচনের প্রশ্নই উঠে না। খুলনায় কিছুক্ষণ আগেই আমরা যতদূর জানতে পেরেছি যে এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক সংঘ এই দলের একজন নেতাকে কিন্তু গুলি করা হয়েছে, এবং গুলি করার পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আমরা এই গুলির ঘটনার কিন্তু কি কারণে হয়েছে সেটা না জানলেও কোথায় হয়েছে এবং কিভাবে হয়েছে সে বিষয়ে কিন্তু দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে গলিটি রয়েছে, এটি হচ্ছে সোনাডাঙ্গার আলাকসা মসজিদ গলি। ঠিক এই গলির ঠিক মুখে যে বাসাটি দেখতে পাচ্ছেন, এই বাসার ভেতরে কিন্তু এই নেতাকে গুলি করা হয়েছে। এবং এই শ্রমিক শক্তির এই নেতা, ইনি কিন্তু এখানে প্রায় সময় আসছেন, যদিও ইনি ভাড়া থাকতেন না এখানে তার কিছু পরিচিত জন এখানে ভাড়া থাকতেন। এখানে আমরা আশপাশের কিছু মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে মূলত এই বাসায় তিনি কিন্তু এসে বেশ 1 মাস যাবত তিনি এই বাসায় মাঝে মধ্যেই আসতেন, এসে এখানে যারা ছিল তাদের সাথে থাকতেন, রাতেও অনেক সময় থেকেছেন। গতকালকেও কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে। এখানে এই আলাকসা মসজিদ রোডের ঠিক সামনেই একটি বাসা, মুক্তা হাউস নাম, এই বাসার ভেতরে আমরা এখন প্রবেশ করছি। এই বাসার কিন্তু দেখতে পাচ্ছেন আপনি, এই বাসায় পুলিশের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এখানে তদন্ত কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। এখানে মূলত এই বাসার নিচতলাতে একটি ফ্ল্যাট তারা ভাড়া নিয়েছিলেন, এবং ভাড়া নিয়ে তারা তাদের যে কার্যক্রম সেটি চালাচ্ছিলেন। আমরা ঠিক সেই ফ্ল্যাটের মধ্যে কিন্তু এখন ঢুকছি। আপনি দেখতে
দেখতে পাচ্ছেন যে এখানে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়, উসমান হাদির বিষয় নিয়ে কথা হয়, এবং আজকে যে একটি ঘটনা ঘটে খুলনায় সেই ঘটনা নিয়ে বিশেষ করে কথা হয়। গাইস, এই বিষয়টা নিয়ে দেশের মধ্যে একটা অস্থিতিশীল যে পরিবেশ, এটা নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।